হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান অ্যানাদার নিউ ক্লাস। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, আমরা অনেক দিন থেকেই নিয়মিত ক্লাস আপলোড করতে পারছি না। তো আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত ক্লাস আপলোড করার। আর তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমরা যারা এসএসসি 2026 সাল কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে ইংলিশ ভার্সন, তাদের জন্য আমরা চেষ্টা করব নিয়মিত শর্ট সিলেবাসের ক্লাসগুলো আপলোড করার। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন, যেই চ্যাপ্টারটা আমরা লাস্ট কয়েকটি সৃজনশীল সলভ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা কোয়েশ্চেন নাম্বার 7টি পড়ছি, তোমরা অবশ্যই তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে। কোয়েশ্চেন 7-এ বলা হয়েছে, ফলোয়িং ইভেন্টস occurred during the month January 2017 in the business of Borua Traders. January 1, cash purchase টাকা 60,000. January 12, furniture purchased টাকা 26,500 for office. January 23, goods sold on credit টাকা 1,25,000. January 28, deposited into bank টাকা 32,000. January 30, goods purchased on credit টাকা 28,000. সো আমাদের এ নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ পারচেস ফর দ্য মান্থ অফ জানুয়ারি। আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারছি যে আমাদের জানুয়ারি মাসে কি পরিমাণ, কতটুকু অ্যামাউন্ট আমাদের পারচেস হয়েছে সেটুকুই আমরা এখানে নির্ণয় করব। পারচেস বলতে আমরা জানি, আমরা কখনো যদি অ্যাসেট পারচেস করি সেগুলোকে কখনোই আমরা পারচেস বলি না, কারণ অ্যাসেট আমাদের কাছ থেকে যদিও মানি চলে যায় কিন্তু বিনিময়ে আমাদের কাছে অ্যাসেট আসে, তার জন্য অ্যাসেটকে আমরা কখনোই পারচেস হিসেবে গণ্য করব না। তাহলে আমাদের কি কি পারচেস রয়েছে দেখো, আমি তোমাদের জন্য আগেই ছকটি ড্র করে রেখেছি সুবিধার্থে। জানুয়ারি 1, ক্যাশ পারচেস টাকা 60,000, এটি আমাদের জন্য একটি পারচেস। তো আমরা শুরু করি। 2017 জানুয়ারি 1, ক্যাশ পারচেস $60,000। আমরা অনেক সময় আমরা বলতে পারি যে পরবর্তী নেক্সট ডেট 12 ডেটে বলা হয়েছে ফার্নিচার পারচেস টাকা 26,500। তো অনেকেই তো আমরা বুঝতে পারি যে এটাও তো একটা পারচেস, হ্যাঁ ডেফিনেটলি এটা পারচেস, কিন্তু এটা পারচেস হলেও আমরা মনে রাখবো, আমরা যখন কোনো অ্যাসেট পারচেস করি সেটাকে আসলে অ্যাকচুয়ালি পারচেস বলা যায় না। অ্যাসেট লাইক ফার্নিচার, ল্যান্ড, এগুলো কখনোই আমরা পারচেস হিসেবে গণ্য করব না। তারপর দেখো, আমরা জানুয়ারির 30-তে আমরা দেখতে পাচ্ছি গুডস পারচেস অন ক্রেডিট। ক্রেডিটে হোক কোনো অসুবিধা নেই, ক্রেডিট মানে আমরা বুঝি তো, অর্থাৎ যেটা আমরা এখনও টাকাটা দেই নেই, অর্থাৎ অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে বাকিতে। তাহলে গুডস পারচেস অন ক্রেডিট এটি আমাদের জন্য একটি পারচেস। গুডস পারচেস $28,000 অনলি। তাহলে আমরা এটাকে যদি প্লাস করি 88,000 অনলি, দ্যাট মিনস আমাদের অ্যামাউন্ট অফ পারচেস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 88,000 অনলি। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ডিয়ার স্টুডেন্টস, সো আমরা বি নাম্বার কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ট্রানজ্যাকশন অফ বরুয়া ট্রেডার্স ডিউরিং দ্য মান্থ। তো আমরা আমাদের ছকটা ড্র করে নিলাম। তো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ট্রানজ্যাকশন অফ বরুয়া ট্রেডার্স। তো এখানে আমরা যেই ট্রানজ্যাকশনগুলো এন্ট্রি করাবো সেগুলো হচ্ছে শুধুমাত্র ক্যাশে হয়েছে, অর্থাৎ কোনো প্রকার ক্রেডিটে হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 1, ক্যাশ পারচেস, অবভিয়াসলি এটা ক্যাশ, তাহলে ক্যাশ যেহেতু হয়েছে এটা আমাদের অবশ্যই আসবে। তাহলে জানুয়ারি 1, ক্যাশ পারচেস $60,000। তারপর আমরা দেখব ফার্নিচার পারচেস। হ্যাঁ, একটু আগেই বলছিলাম যে ফার্নিচার তো আমার জন্য কোনো প্রকার পারচেস না, অর্থাৎ কোনো প্রকার ব্যয় না, কিন্তু এখানে
আমাদের জানতে চেয়েছে শুধুমাত্র ক্যাশ পারচেস, মানে ক্যাশে আমরা যা কিছুই কিনে থাকবো বা সেল করে থাকবো সবই আসবে। তাহলে ফার্নিচার তো অবশ্যই ক্যাশ, একটি ক্যাশ ট্রানজ্যাকশন, অর্থাৎ এটা কোনো প্রকার বাকিতে নয়। তাহলে আমাদের এটাও আসবে ফার্নিচার পারচেস, ফার্নিচার পারচেসড 26,500 অনলি। ওকে, জানুয়ারি 23 গুডস সোল্ড অন ক্রেডিট টাকা 1,25,000, এটা কি আসবে? না, এটা আসবে না, কারণ এটা কিন্তু ক্রেডিটে, এটা কিন্তু ক্যাশ, কোনো প্রকার ক্যাশ ট্রানজ্যাকশন এটা নয়, তাহলে এটা আমাদের আসবে না। তারপর দেখো অফিস রেন্ট পেইড টাকা, এটাও আমাদের অবশ্যই, যদিও আমাদের টাকা চলে গেছে কিন্তু এটা তো আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন, তার মানে এটাও আমাদের আসবে। অফিস রেন্ট 15,000। ওকে, তারপর জানুয়ারি 28 ডিপোজিটেড ইনটু ব্যাংক টাকা 32,000। হ্যাঁ, টাকা তো চলে গেছে, বাট ক্যাশ টাকা চলেই যাক আর ক্যাশ টাকা আসুক, যেহেতু ক্যাশ ট্রানজ্যাকশনের কথা বলেছে সুতরাং আমাদের এই এন্ট্রিটাও এখানে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখব ডিপোজিটেড ইনটু ব্যাংক 32,000। ওকে, তো নেক্সট জানুয়ারি 30 গুডস পারচেজ অন ক্রেডিট, এটা তো আসবেই না, কারণ ক্রেডিটে হয়েছে, সুতরাং এটা আসবে না। তাহলে আমরা এখানে আমরা এখন টোটাল দেখতে পাচ্ছি 60,000, 26, 86,500, 86,000, 15। আজকে আমার কাছে ক্যালকুলেটরটা নেই, তো তার জন্য মুখে মুখেই করছি। 60, 26, 86, 1,01,000, 1,33,500 অনলি। এই হচ্ছে আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন অফ বড়ুয়া ট্রেডার্স ইন দ্য মান্থ। শেষে আমরা দেখতে পাচ্ছি 1,33,500 অনলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো তারপর আমরা সি নাম্বার কোয়েশ্চেন, যেটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা সলভ করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সলভ করব কোয়েশ্চেন সি। using the transaction of বড়ুয়া ট্রেডার্স show that A equal L plus OE। আমাদের কি সকলের মনে আছে ট্রানজ্যাকশন, আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তোমরা ঠিক ধরেছো, A equal L plus OE। অর্থাৎ আমরা যারা এই সি নাম্বার কোয়েশ্চেনে অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন প্রুফ করতে বলে, আমরা যখন এটার কলামটা যখন আমরা ড্র করতে পারি না, তাদের জন্য বলছি, আমরা যেই ইকুয়েশনটা জানি A equal L plus OE, অথবা শুধু এও বলতে পারো, কোনো অসুবিধা নাই তাতে, এটাই মূলত আমরা এখানে ড্র করছি। তোমরা দেখো জাস্ট তিনটা জিনিস এখানে এক্সট্রা আসছে, সেটা হচ্ছে ডেট, ব্যালেন্স, দেন লাস্টে রিমার্কস। এরপর দেখো এ ফর অ্যাসেটস, অ্যাসেটস আছে এখানে। তারপর দেখো একটা ইকুয়াল আছে, ইকুয়াল এখানে দিলাম। তারপর দেখো এল ফর লায়াবিলিটিস আছে, তারপর একটা প্লাস চিহ্ন সেটাও রয়েছে। তারপর দেখো ওনার্স ইকুইটি রয়েছে। তার মানে আমরা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ভালো করে বুঝি, এই চ্যাপ্টার শুরুর দিকে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আলোচনা করেছিলাম, তোমরা আমার আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে যেটা বলেছে ক্যাশ পারচেস টাকা 60,000, 2017 জানুয়ারি 1। আচ্ছা, তোমরাই বলো, আমরা কোনো কিছু যখন পারচেস করি, আমাদের টাকা টাকা কি আসে না চলে যায়? হ্যাঁ, ঠিক বুঝতে পারছো, টাকা চলে যায়। টাকা যখন চলে যাবে, দ্যাট মিনস তোমার ক্যাশ টাকা যখন চলে যাবে, তোমার ওনার্স ইকুইটিটাও কমে যাবে। মনে রাখবা, তোমার যদি ক্যাশ টাকা চলে যায় তাহলে তোমার ওনার্স ইকুইটি সেটাও চলে যাবে। তার মানে তুমি শুরুতেই রয়েছো মাইনাসে, তার মানে 60,000 এখানে তোমার মাইনাসে রয়েছে। তুমিও ক্যাশ টাকা চলে গেছে, অর্থাৎ ওনার্স ইকুইটিও চলে যাবে। তুমি মনে রাখবা,
আমরা যখন ওনার্স ইকুইটিতে যখন আমরা টাকাটা বসাই তখন আমাদের একটা রিমার্কস লিখতে হবে। রিমার্কসটা আমরা কি লিখব? পারচেস লিখে দিব, যেটা আমাদের ট্রানজ্যাকশন আমরা সেটাই লিখে দিব, পারচেস লিখলাম। দ্যাট মিনস তুমি তারপর এই কলামটাকে ক্লোজ করে দিবা। এখানে লিখবা ব্যালেন্স, টাকাটা তুমি নামিয়ে ফেলো 60,000, এখানে একটা ইকুয়াল দিয়ে যাও, এখানে প্লাস চিহ্ন দিয়ে যাও, 60,000 ওকে। তারপর আমরা দেখব জানুয়ারি 12 ফার্নিচার পারচেস টাকা 26,500 অনলি। তো আমি দেখো আগেই তোমাদের সুবিধার্থে এখানে আমি 4টি ডিভাইড করে নিয়েছি। আমাদের অ্যাসেটে 4টি কলাম আসছে, সেটা হচ্ছে ক্যাশ, ফার্নিচার, ডেপ্টর আর হচ্ছে ব্যাংক। এখন তোমরা বুঝবা কিভাবে যে এখানে 4টাই হবে, কখনো 3টাও হতে পারে, কখনো 5টা হতে পারে, এগুলো আমরা ট্রানজ্যাকশন আগেই পড়ে নিব যখন আমাদের। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাশ যে এই যে কলামটা এটা অলওয়েজ থাকে। তুমি যখন ফার্নিচার কিনবা বা ফার্নিচার পারচেস করবা তখন তুমি বুঝে নিবা ফার্নিচার একটা অ্যাসেট, তাই অ্যাসেটের দিকে ফার্নিচার একটা আমার কলাম দিতে হবে। তারপর তুমি যদি কোনো কিছু ডেপ্টরের মাধ্যমে সেল করো, অর্থাৎ বিক্রয়টা তুমি বাকিতে করো, তখন তোমার একটা ডেপ্টর একটা কলাম আসবে। তুমি যদি ব্যাংকে টাকা ডিপোজিট করো সেক্ষেত্রেও না তোমার ওনার্স ইকুইটি কমে যায় না। ব্যাংকে টাকা ডিপোজিট করলে কখনোই ওনার্স ইকুইটি কমে যায় না, তখন সেটা ক্যাশ টাকা কমে যায় আর ব্যাংকে প্লাস হয়ে যায়। তুমি নিজেই চিন্তা করো, তুমি যখন ব্যাংকে যাও তখন তুমি কি করো? তোমার পকেট থেকে টাকাটা ব্যাংকে দাও, তাই না? তখন কি হয়? তোমার পকেটের টাকাটা চলে যায় আর ব্যাংকে টাকাটা প্লাস হয়ে যায়। ব্যাপারটা কিন্তু বাস্তবেই তাই ঘটে, আমাদের ম্যাথেও কিন্তু তাই ঘটে। তো তোমার ক্যাশ টাকাটা মাইনাস হচ্ছে আর ব্যাংকে টাকাটা প্লাস হচ্ছে। ঠিক আছে, চলো আমরা তারপর যাই। জানুয়ারি 12 যেটা বলেছে, জানুয়ারি 12 সেখানে ফার্নিচার পারচেস টাকা 26,500 অনলি। তাহলে আমরা যেটা করব 26,500 টাকা আমরা ক্যাশ থেকে মাইনাস করে দিব আর অবশ্যই ফার্নিচারে টাকাটা প্লাস করব। এখন তুমি বলতে পারো যে স্যার ওনার্স ইকুইটিতে কেন আসলো না? ওই যে আমি আগেই বলেছি, আমরা যখন অ্যাসেট কিনি বা অ্যাসেট যখন আমরা পারচেস করি কখনোই ওনার্স ইকুইটি কমে যায় না। কারণ তুমি যখন অ্যাসেট যখন কিনছো, তুমি মনে করো তুমি বাসায় একটা টিভি কিনে নিয়ে আসছো, তো তুমি কি বলতে পারবা যে টিভিটা কিনে নিয়ে এসে তোমার টাকাটা চলে গেছে বা তোমার টাকা ঠিকই তোমার চলে গেছে কিন্তু টাকাটা তোমার নিঃস্ব হয়ে গেছে বা টাকাটা আর ফিরে পাবা না? এরকম কিন্তু না, কারণ টিভিটা একটা অ্যাসেট। একটা যখনই আমরা টাকার বিনিময়ে কোনো অ্যাসেট নিয়ে আসি তখন সেক্ষেত্রে আমরা টাকাটা চলে যায় না, সেই সমমূল্যের একটি অ্যাসেট আমাদের কাছে থাকে। তাহলে তো আমরা বলতে পারতাম যে জমি কিনে কেউ পাগল হয়ে গেল, এরকম তো হয় না। জমি যত কেনে মানুষের টাকা তত বাড়ে, তাই না? কারণ এগুলোর একটা সেল ভ্যালু রয়েছে মার্কেটে। তো সেই জন্য আমরা মনে রাখবো অ্যাসেট যখন আমরা পারচেস করি সেক্ষেত্রে ওনার্স ইকুইটি কমবেও না বাড়বেও না। ঠিক আছে, তো আমরা এখন এটা ক্লোজ করে দিব। আবারও সেম আমরা এখানে ইকুয়াল দিয়ে যাব, প্লাস দিয়ে যাব। এটা যদি আমরা মাইনাসে মাইনাসে, তো আমরা জানি ম্যাথমেটিক্সে এটা প্লাস হয়, তাহলে 86,500 অনলি। আর এইটা যা আছে তাই নেমে যাবে, এখানেও যা আছে তাই নেমে যাবে। যে স্টুডেন্টস খেয়াল করো, আমি কিন্তু এবার কোনো রিমার্কস লিখি নাই। কেন? কারণ এই যে টাকাটা আমার ওনার্স ইকুইটিতে কোনো প্রকার এখানে আমাদের বসাতে হয়নি। যদি বসতো তাহলে আমরা এখানে একটা রিমার্কস লিখতাম। তো তারপর দেখো, গুডস সোল্ড অন ক্রেডিট 1,25,000। আমরা কিছু গুডস সেল করে দিছি, সেটা কিভাবে? সেটা কিন্তু ক্যাশ টাকায় করি নাই। আচ্ছা তুমি বলো, আমি যদি এই মার্কার পেনটা সেল করে দিই তাহলে আমার কাছে তো টাকা আসবে, তাই না? কিন্তু মার্কার পেনটা তোমার কাছে আমি কিভাবে সেল করেছি? ক্রেডিটের মাধ্যমে, অর্থাৎ বাকিতে করেছি। তো তুমি তো আমাকে টাকাটা দেওয়াও নাই, তাহলে আমার কেন ক্যাশ টাকা বাড়বে? ক্যাশ টাকা তো অবশ্যই বাড়বে না। কিন্তু তুমি যেহেতু আমার একজন ডেপ্টর, আর ডেপ্টর আমরা জানি একটি অ্যাসেট, তাই ডেপ্টরের টাকাটা প্লাস হবে এবং আমার ওনার্স ইকুইটি প্লাস হবে। তো চলো আমরা ডেপ্টরে লিখব
25,000 অ্যান্ড ওনার্স ইকুইটিও সেম। ঠিক আছে, আমরা এখন এইটাকেও আমরা ক্লোজ করে দিব, এখানে ইকুয়াল, এখানে প্লাস। যেহেতু আমরা ওনার্স ইকুইটিতে লিখেছি, এইবার আমরা লিখব সোল্ড। ওকে, ব্যালেন্সের এখানে ব্যালেন্স লিখব। সেমভাবে আমরা রেজাল্টগুলো নিচে নামিয়ে ফেলব। 26,500 যা আছে তাই, এখানেও যা আছে তাই। এইখানটা আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা জানি 125 হচ্ছে প্লাসে আর 60,000 হচ্ছে মাইনাসে। প্লাসে মাইনাস তো মাইনাস, আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাসটাই বসবে। তাহলে 1,25,000 থেকে 60,000 যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা 65,000। ওকে, দেন 25 অফিস রেন্ট পেইড টাকা 15,000। অফিস রেন্ট দিয়েছো, অবশ্যই তোমার ক্যাশ টাকা চলে যাবে। যেহেতু তোমার ক্যাশ টাকা চলে যাবে, তাই তোমার ওনার্স ইকুইটিও কমে যাবে। তো চলো, এটা হচ্ছে 25, ক্যাশ টাকা থেকে আমরা 15,000 মাইনাস করে দিব, এখান থেকেও আমরা সেম 15,000 মাইনাস করে দিব। শেষ, আবার সেম, এখানে ইকুয়াল, এখানে প্লাস, ব্যালেন্সের এখানে ব্যালেন্স লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করবে। এখানে তো মাইনাসে মাইনাসে প্লাসই হয়, 86 আর 15 মিলে হয় 1,01,500। অবভিয়াসলি এটা মাইনাসই থাকবে। তারপর 26,500, 1,25,000 সেম থাকবে। এটা ক্যালকুলেশন করলে 50,000। ওকে, এটাও ঠিক থাকলো। দেন 28 কি বলেছে? ডিপোজিটেড ইনটু ব্যাংক টাকা 32,000। আমরা ওই যে একটু আগেই বলেছিলাম, তুমি যখন ব্যাংকে টাকা ডিপোজিট করবে, অবশ্যই তোমার ক্যাশ টাকা চলে যাবে। আবার ব্যাংক নামক একটা যে অ্যাসেট, সেটাও তোমার বৃদ্ধি পাবে, সেটাও তোমার বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা 28 32,000 মাইনাস 32,000 এখানে প্লাস। শেষ। দেখো, আমি কিন্তু ওনার্স ইকুইটিতে কিছু যখন লিখিনি, তাই কোনো রিমার্কস এখানে হয়নি। আর এখানে আমরা লিখে দিব রেন্ট, যেহেতু আমাদের ওনার্স ইকুইটিতে আমাদের এখানে লিখতে হয়েছিল। তারপর ব্যালেন্সের ঘরে ব্যালেন্স, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1,33,500 এটা মাইনাসেই থাকবে। এখানে যা আছে তাই থাকবে, এখানেও যা আছে আমার তাই নেমে যাবে। এখানেও 32,000 নেমে যাচ্ছে, এখানে ইকুয়াল, এখানে প্লাস, আর এখানেও আমার যা আছে তাই নেমে যাবে। আশা করি তোমরা বুঝতেই পারছো। তারপর বলছে গুডস পারচেসড অন ক্রেডিট টাকা 28,000। এবার আমরা কি করেছি? এবার আমরা 28,000-এর প্রোডাক্ট আমরা পারচেস করেছি, কিন্তু সেটা কীভাবে? সেটা কিন্তু ক্রেডিটে। অর্থাৎ যখন আমরা পারচেস করি, তখন মনে রাখবা, যখন পারচেস করি তখন তার সাথে সম্পর্ক ক্রেডিটরের, আর যখন আমরা সেল করি তখন তার সাথে সম্পর্ক ডেবিটরের। ঠিক আছে? তো আমরা এখন লিখব, যেহেতু আমরা গুডস পারচেস করেছি ক্রেডিটে, তার জন্য আমাদের ক্যাশ টাকা কি মাইনাস হবে? আমি তো ক্যাশে পারচেস করিই নাই, তাহলে আমার ক্যাশ টাকা কেন মাইনাস হবে? কখনোই না। তাহলে আমার ক্রেডিটরটা বেড়ে যাবে। যেহেতু আমি ক্রেডিটের মাধ্যমে আমি কিছু পারচেস করছি, তাই আমার লায়াবিলিটিসটা বেড়ে যাবে। তাহলে আমার লায়াবিলিটিসটা যদি বেড়ে যায়, কিন্তু আমার ওনার্স ইকুইটি কিন্তু অবশ্যই কমে যাবে। কারণ তুমি যখনই কোনো ক্রেডিটের মাধ্যমে কিছু পারচেস করো, তোমাকে পরে হলেও না ওই টাকাটা পে করতেই হবে। তার জন্য আমাদের ওনার্স ইকুইটিটাকে আমরা আগেই মাইনাস করে ফেলি। তাহলে এখানে লিখব পারচেস। শেষ আমাদের কাজ। আবার এটাকে আমরা ক্লোজ করে ফেলব। ব্যালেন্সের ঘরে এখানে ব্যালেন্স লিখব। এটা এখানে যা আছে তাই নেমে যাবে, 26,500
1,25,000, এখানেও যা আছে তাই, এখানে আমাদের আসছে 22,000, অর্থাৎ 50,000 থেকে তো 28,000 মাইনাস করলে 22,000। ওকে, তাহলে আমরা এটাও আমরা ক্লোজ করে দিব। ফাইনালি আমরা লাস্ট ব্যালেন্সের জায়গায় লিখব টোটাল আমাদের এইটা আর লাগবে না, এখানে ইকুয়াল দিয়ে যাচ্ছি। তো এখন আমাদের এখানে যেটা হচ্ছে এই অ্যামাউন্টগুলো আমরা প্লাস করব, কারণ এগুলো সব প্লাসে আছে আর এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটার থেকে এটা মাইনাস করলে আমাদের আসতেছে 50,000, আর এখান থেকে 22,000 আর 28 মিলে হচ্ছে 50,000। অর্থাৎ আমাদের দুই পাশের অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী দুই পাশের রেজাল্টটা ইকুয়াল হতে হয়, তার মানে আমাদের ম্যাথটি সঠিক বলে প্রমাণিত হলো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ক্লাসগুলো ভালো বুঝেছো তোমরা অবশ্যই তোমাদের স্কুল গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করতে পারো। এরপর আমরা ধারাবাহিকভাবে অন্যান্য অধ্যায়গুলো ক্লাস নিব, তোমরা অবশ্যই জানাবে এরপর কোন অধ্যায়টা আগে আমরা সলিউশন করে দিলে ভালো হয়। তো তোমাদের মতামত অনুযায়ী আমরা সেই ক্লাসগুলো আগে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।